আজ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা নিয়ে একটা পর্যালোচনা করব। প্রথমেই ধরা যাক, গৌতম বুদ্ধের একটু আগের সময়ের একজন ব্যক্তি ব্রাহ্মণ্যতন্ত্রের নিপীড়ন থেকে বেরিয়ে আসতে চেয়ে গভীর চিন্তায় মগ্ন। তিনি এক শান্ত সন্ধ্যায় এটি বিশাল বটগাছের তলায় বসে আছেন। তার মাথায় হাজারো চিন্তার ভিড় করছে। যেমন করেই হোক নিজের ভেতরের ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতেই হবে। তিনি ভাবছেন, আমি কি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি? আমাকে কি পুরোহিতের সাহায্য নিতে হবে, নাকি আমি নিজের মতো করেই এটা করতে পারবো? বটগাছের নিচে বসে যে যুবক প্রশ্ন করছিল, তিনি আসলে একা নন। ইতিহাসের পাতা উল্টালে দেখব, প্রতিটি যুগে, প্রতিটি সমাজে মানুষ নিজের স্বাতন্ত্র্যের জন্য লড়াই করেছে। আসলে এই প্রশ্নগুলোই যুগে যুগে মানুষকে ভাবিয়েছে এবং ধীরে ধীরে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জন্ম দিয়েছে। আমি সেই যাত্রার কথাই বলব, কিভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ গণতন্ত্রের ভিত্তি রচনা করেছে। আর এই বিষয়ে আলোচনা করতে গিয়ে উঠে আসবে থমাস হবস, রুসো, ইমানুয়েল কান্টের মতো দার্শনিকদের কথা। উঠে আসবে প্রাচীন ভারতের গৌতম বুদ্ধ এবং ইউরোপের মার্টিন লুথারের মতো চিন্তাবিদদের কথাও। এর পাশাপাশি শিল্প ও সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে ব্যক্তির নিজস্বতা কিভাবে প্রকাশ পেয়েছে সেটাও আমি বলার চেষ্টা করব। মানুষের জীবনে সবচেয়ে গভীর প্রশ্ন হলো, আমি ঈশ্বরের সঙ্গে কিভাবে সংযোগ করব? ইতিহাস বলছে এর উত্তর বিভিন্ন সমাজে এবং যুগে আলাদা ছিল। কখনো ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারীর যে ভূমিকা তা গুরুত্বপূর্ণ ছিল, আবার কখনো ব্যক্তি ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগের অধিকার দাবি করেছে। এই প্রশ্নই ধীরে ধীরে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ধারণাকে পুষ্ট করেছে এবং গণতন্ত্রের ভিত্তি রচনা করেছে। থমাস হবস তার বিখ্যাত গ্রন্থ লেভিয়াথানে মানুষের প্রকৃতি এবং সমাজের প্রয়োজনীয়তা তিনি বিশ্লেষণ করেছেন। তার স্টেট অফ নেচারে যে ধারণা, যেখানে মানুষ প্রাকৃতিক অবস্থায় একে অপরের সঙ্গে লড়াই করে বাঁচত, হবসের মতে মানুষ মূলত স্বার্থপর এবং সমাজ টিকিয়ে রাখতে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট প্রয়োজন, যেখানে ব্যক্তির স্বাধীনতাকে দমন করতেই হবে। থমাস হবস বলেছিলেন যে সমাজের নিয়মের মূল, সমাজের নিয়মই মূল, কারণ এর বাইরে গিয়ে কেউ বাঁচতে পারেন না। লেভিয়াথান বইতে ধর্ম সম্পর্কে হবস যুক্তি দিয়েছিলেন যে রাজ্যকে মতবিরোধ প্রতিরোধ এবং ঐক্য বজায় রাখার জন্য ধর্মীয় বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু তার এই ধারণা বেশিদিন টিকল না। এরপরে রুসো এবং ইমানুয়েল কান্টের মতো দার্শনিকেরা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। জ্যাক রুসো তার বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এবং ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি তিনি যুক্তি দেন যে মানুষ যখন প্রকৃতির মধ্যে বাস করত, তখন তারা ছিল অনেক বেশি স্বাধীন, শান্তিপূর্ণ এবং নৈতিক। বরং সমাজ ব্যবস্থা এবং ব্যক্তিগত সম্পত্তির ধারণা মানুষকে অসাম্য ও কলুষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। রুসো তার গ্রন্থে একটি মানবিক বিবর্তনের তত্ত্ব উপস্থাপন করেন। তিনি বলেন, মানুষের প্রকৃতি ধীরে ধীরে বিকশিত হয় এবং
এর ফলেই আমরা আজকের সমাজে পৌঁছেছি। এই তত্ত্বটি ডারউইনের বিবর্তন তত্ত্বের মতোই মানুষের পরিবর্তন এবং প্রগতির ধারণা দেয়। হবস এবং রুসো উভয়ই সামাজিক চুক্তি ধারণার কথা বলেছেন, কিন্তু তাদের দুজনের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। হবসের সামাজিক চুক্তি একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য, আর রুসোর সামাজিক চুক্তি একটি স্বাধীন ও সাম্যের সমাজ গঠনের জন্য। এই বিষয়টি বোঝার জন্য একটা সহজ উদাহরণ হতে পারে ঠিক এমন, ধরুন একটা ছোট্ট গ্রামে দুজন গ্রাম প্রধান আছেন, হবস এবং রুসো। হবসের মতে গ্রামে শৃঙ্খলা বজায় রাখতে এবং গ্রামকে শক্তিশালী রাখতে গ্রামবাসীদের নিয়ম মেনে চলতে হবে এবং একটি শক্তিশালী নেতৃত্বেরও প্রয়োজন। যেমন গ্রামবাসীদের নিজেদের মধ্যে সমস্যা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রাম প্রধানকেই নিতে হবে, যাতে গ্রাম অশান্ত না হয়। অন্যদিকে রুসোর মতে গ্রামে প্রত্যেক গ্রামবাসী স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং সবাই মিলে সিদ্ধান্ত নেবে। এখানে কেউ কারোর উপরে প্রভাব ফেলবে না এবং সকলেই সমান অধিকার পাবে। এই পদ্ধতিতে গ্রামবাসীরা তাদের নিজস্ব মনের চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেবে এবং সবাই একই সঙ্গে কাজ করবে এবং এটি শান্তিপূর্ণ এবং সাম্যের সমাজের গঠনের জন্য তারা চেষ্টা করবে। অন্যদিকে ইমানুয়েল কান্ট তার ক্রিটিক অফ পিওর রিজন এবং গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস গ্রন্থে নৈতিকতা এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন। তিনি যুক্তি দেন যে মানুষ তার নিজের চিন্তা থেকে নৈতিক সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ নৈতিকতার মান সমাজ ঠিক করে দিতে পারে না, কারণ তা মানুষের ব্যক্তিগত চিন্তার উপর নির্ভর করে। কান্টের নৈতিক তত্ত্বের ভিত্তি ছিল ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, যা বলে যে নৈতিক কাজের নিয়ম সর্বজনীন হতে হবে। কান্ট যুক্তি এবং বোধের মাধ্যমে নৈতিকতার ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। যেমন ধরুন, আপনি মিথ্যে বলবেন কি না তা নিয়ে চিন্তা করছেন। কান্টের ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ অনুসারে আপনাকে প্রশ্ন করতে হবে, যদি সবাই মিথ্যে বলে তাহলে কি হবে? যদি মিথ্যে বলার নিয়মটি সর্বজনীন হয় তাহলে কেউ কারো কথাই বিশ্বাস করতে পারবে না এবং সমাজে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হবে। তাই মিথ্যা বলা নৈতিক নয়, কারণ এটি একটি সর্বজনীন নিয়ম হিসেবে কাজ করতে কখনোই পারে না। এই চিন্তা ভাবনার মাধ্যমে আপনি আপনার নিজের চিন্তা থেকে নৈতিক সিদ্ধান্ত নিতে পারেন এবং বুঝতে পারেন যে সত্য বলা সর্বজনীনভাবেই সঠিক কাজ। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে ধারণা, সেটা কেমন? ধর্মীয় চিন্তায় আমরা দেখি যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রতিফলন সেখানে কিন্তু দেখা যায়। যেমন প্রাচীন ভারতে বৌদ্ধ দর্শনের বিকাশ, এই বিকাশে গৌতম বুদ্ধ বলেছিলেন নিজের মুক্তি নিজেকেই অর্জন করতে হবে, অন্য কারোর উপরে নির্ভর করলে মুক্তি কখনোই সম্ভব নয়। ইউরোপের মার্টিন লুথার এই ধারণাকে আরও সুসংহত করেন। তিনি বলেন, আমি বাইবেল পড়ে নিজের মতো করে ঈশ্বরকে বুঝব। চার্চের নিয়ম বা পাদ্রীদের ব্যাখ্যা আমার জন্য কখনোই চূড়ান্ত নয়। আমরা ভারতবর্ষেও দেখতে পাই বাউল বা সুফি ভাবধারার অনেক উদাহরণ, যেখানে বলা হয় ঈশ্বরের সঙ্গে যোগাযোগের জন্য কোনো পুরোহিত বা মসজিদের ইমামের প্রয়োজন নেই। ভারতে তুলসীদাসের মতো ভাবুকেরা সাধারণ মানুষের মধ্যে সরাসরি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের ধারণা ছড়িয়ে দেন।
তুলসীদাসের রামচরিত মানস ভারতকে ঈশ্বরকে সহজলভ্য করে তোলে, যেখানে ব্রাহ্মণরা মধ্যস্থতাকারী ছিলেন না। এই বিষয়গুলো সমাজের উপরে চাপিয়ে দেওয়া ধর্মীয় বিধিনিষেধকে চ্যালেঞ্জ করেছিল। এরপর ধীরে ধীরে সমাজের চাপিয়ে দেওয়া নিয়মগুলো মানতে কেউ আর রাজি হলো না। মানুষ বলল, আমার ইচ্ছে, আমার মোরাল চয়েস সমাজ ঠিক করবে না। এখান থেকেই জন্ম হলো অ্যান্টি এলিটিজমের। মানুষের মধ্যে বিশ্বাস জাগলো, আই অ্যাম রাইট, আই হ্যাভ দ্য রাইট অ্যান্ড আই হ্যাভ দ্য পাওয়ার। এই আত্মবিশ্বাস ব্যক্তি মানুষকে আত্মসম্মানে জারিত করল। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত ধর্মীয় আচারে বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের মধ্যে যা শুভ, যা সত্য, তা সমাজের চাপিয়ে দেওয়া নয়, বরং তার নিজের বিবেকের পথ থেকে উদ্ভূত। ঠিক একইভাবে মহাত্মা গান্ধী তার অহিংস আন্দোলনের ব্যক্তির নৈতিকতার উপর জোর দেন। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির মধ্যে সত্যের সন্ধান করার শক্তি আছে। সমাজ যা বলে সেটাই চূড়ান্ত নয়। একসময় ভালো শিল্পী বলা হতো তাকেই যিনি সমাজকে বদলে দিতে পারতেন। শিল্পের ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের যে একটা মাত্রা, সেখান থেকেই একটা নতুন রূপ পায়। উদাহরণস্বরূপ যদি বলা যায়, লিওনার্দো দা ভিঞ্চি এবং ভ্যান গগ দুজনেই তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। লিওনার্দো তার শিল্পের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছিলেন, যেখানে ভ্যান গগ তার আবেগকে রঙের মাধ্যমে প্রকাশ করেছিলেন। তাদের কাজ তখন ততটা কিন্তু স্বীকৃতিও পায়নি, কিন্তু তারা নিজেদের প্রতি খুব সৎ ছিলেন। যেমন লিওনার্দো দা ভিঞ্চি, তার ভিট্রুভিয়ান ম্যান হলো বিজ্ঞান এবং শিল্পের মেলবন্ধনের একটা উজ্জ্বল উদাহরণ। এই চিত্রটি আপনারা দেখুন। এই চিত্রটি মানুষের শরীরের গাণিতিক অনুপাত প্রদর্শন করছে, যা শিল্পের সৌন্দর্য এবং বিজ্ঞানের যৌক্তিকতাকে একসঙ্গে তুলে ধরে। এটি প্রমাণ করে যে লিওনার্দো শুধুমাত্র একজন শিল্পী নয়, বরং তিনি একজন বিজ্ঞানীও ছিলেন, যিনি মানবদেহের সঠিক ধারণা বোঝার চেষ্টা করেছিলেন। আমরা এই একটি চিত্রের মাধ্যমে লিওনার্দো দা ভিঞ্চি মানুষ, প্রকৃতি এবং মহাবিশ্বের মধ্যেকার গভীর সম্পর্ককে তিনি চিত্রিত করতে চেয়েছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন যে সবকিছু পরস্পরের সাথে জড়িত এবং একটি একটি নিখুঁত সমগ্রের অংশ। এই শিল্পকর্মে একজন মানুষের দুটি সুপার ইম্পোজড দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে। প্রতিটি যথাক্রমে একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রে আবদ্ধ। অন্যদিকে ভিনসেন্ট ভ্যান গগের দ্য স্টারি নাইট তার আবেগপ্রবণ কাজের একটি উদাহরণ। এই চিত্রে তিনি রাতের আকাশের গভীরতা এবং আলো ছায়ার খেলা প্রদর্শন করেছেন। ভ্যান গগের এই চিত্রকর্মে তার আবেগ এবং মানসিক অবস্থা প্রকাশ পেয়েছে। এখানে চিত্রটা আপনারা দেখতেই পাচ্ছেন, যা তখনকার শিল্প জগতের কাছে অনেকটাই অচেনা ছিল। তিনি তার অভ্যন্তরীণ অনুভূতিকে রঙের মাধ্যমে প্রকাশ করেছেন, যা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। ভারতীয় প্রেক্ষাপটে যদি আমরা একটু আসি, দেখব যে ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের উদাহরণ। ঋত্বিকের সিনেমা ছিল বিদ্রোহী এবং তীব্র আবেগপূর্ণ, যেখানে মৃণাল সেনের কাজ ছিল সমাজের গভীর বাস্তবতা তুলে ধরা। তাদের মধ্যে কে বড় শিল্পী তা নির্ধারণ করা কিন্তু খুব কঠিন, কিন্তু উভয়ই তাদের নিজস্ব ভাবনায় সৎ ছিলেন।
ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা সিনেমা 1960 সালে মুক্তি পায় এবং এটি ভারতের দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যার উপর একটা গভীর প্রভাব ফেলে। ছবিটি তীব্র আবেগপূর্ণ এবং বিদ্রোহী ছিল, যা সমাজের গভীর যন্ত্রণা ও মানবিক অনুভূতির কথা তুলে ধরেছিল। এই কাজটি ঋত্বিক ঘটকের শিল্পী সত্তার প্রমাণ বহন করে। অন্যদিকে দেখুন মৃণাল সেনের ভুবন সোম। এই চলচ্চিত্রটি 1969 সালে মুক্তি পায় এবং এটি ছিল একটি সাধারণ রেলওয়ে অফিসের জীবনের গল্প। রেলওয়ের যে অফিসার তার জীবনের গল্প। মৃণাল সেনের কাজের বৈশিষ্ট্য ছিল সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। ভুবন সোম মৃণাল সেনের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত হয়েছিল। এই চলচ্চিত্রে মৃণাল সেন সমাজের গভীর বাস্তবতা এবং মানুষের জীবনের কঠিন বাস্তবতার চিত্র এঁকেছিলেন। এই উদাহরণগুলি বোঝায় কিভাবে ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন তাদের নিজস্ব চিন্তাভাবনার প্রতি সৎ থেকেছেন। শিল্পের মাধ্যমে সমাজের গভীর বাস্তবতা ও আবেগ প্রকাশ করেছেন। দেখা যায় ভ্যান গগ এবং কাফকা তাদের জীবদ্দশায় পরিচিত ছিলেন না, কিন্তু তারা নিজেদের প্রতি খুব সৎ ছিলেন। তাদের শিল্পকর্ম এখন ইতিহাসে অমর। সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের মধ্যে বিতর্ক, কে বড় শিল্পী? ঋত্বিক ঘটক বিশ্বাস করতেন যে শিল্পের প্রধান কাজ হলো সমাজকে পরিবর্তন করা। তিনি চলচ্চিত্রকে একটি অস্ত্র হিসেবে দেখতেন, যার মাধ্যমে সমাজের অসাম্য, অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা যায়। অন্যদিকে সত্যজিৎ রায়, তার মতে শিল্পী তার নিজের কাছে সৎ থাকলেই তার শিল্প সার্থক হয়। কোনো সন্দেহ নেই যে দুজনেই তাদের নিজস্ব উপায়ে মহান শিল্পী ছিলেন। আসলে এই বিতর্ক বুঝিয়ে দেয় সমাজের নিয়ম আর শিল্পীর মান নির্ধারণ করে না, বরং শিল্পীর নিজের ইচ্ছাই তার কাজকে মূল্যবান করে। আসলে গণতন্ত্র হলো একটা সমাজ ব্যবস্থা যা প্রতিটি ব্যক্তির ইচ্ছা এবং অধিকারকে সম্মান করে। একটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের চূড়ান্ত রূপ, যেখানে প্রতিটি মানুষের ইচ্ছার সম্মানই মূল ভিত্তি। যেমন আমেরিকার স্বাধীনতার ঘোষণা, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ছিল ব্যক্তির অধিকারের উপর জোর দেওয়ার এক যুগান্তকারী উদাহরণ। ওই ঘোষণায় বলা হয়েছিল সকল মানুষ সমানভাবে সৃষ্ট এবং তার কিছু অপ্রত্যাহারযোগ্য অধিকারের অধিকারী তারা, যার মধ্যে রয়েছে জীবন, স্বাধীনতা এবং সুখের অনুসন্ধান। ভারতীয় সংবিধানও ওই একই নীতি প্রতিষ্ঠা দিয়েছে। সংবিধানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। উদাহরণস্বরূপ, আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কিভাবে কথা বলবো, এটা আমার নিজস্ব অধিকার। এ ধরনের চিন্তা ভাবনাই গণতন্ত্রের মূল ভিত্তি। গণতন্ত্রের সম্পূর্ণতা আসে প্রত্যেক ব্যক্তির ইচ্ছা, চাহিদা এবং চিন্তার সম্মিলনে। এটি ব্যক্তি মানুষের চিন্তার সমষ্টি, যেখানে কেউ ছোট বা বড় নয়। প্রত্যেকের চিন্তা ভাবনা এবং ইচ্ছার মেলবন্ধনই গণতন্ত্রকে সফল করে তোলে। গণতন্ত্রের এই নীতিগুলি ব্যক্তির অধিকারকে সুরক্ষা দেয় এবং সমাজে সমতা এবং ন্যায় বিচার নিশ্চিত করে। এভাবে গণতন্ত্র কাজ করে, যেখানে প্রতিটি মানুষের মতামত ও চিন্তার মূল্যায়ন করা হয় এবং সম্মান দেওয়া হয়। এক কথায়, গণতন্ত্র হলো সকলের ইচ্ছার মেলবন্ধনের এক স্বচ্ছ পরিবেশ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে এই যাত্রা শুরু হয়েছিল ঈশ্বরের সঙ্গে যোগাযোগের প্রশ্ন থেকে। ধীরে ধীরে এটি সমাজের নিয়ম ভাঙার পথে এগিয়ে চলে এবং গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। এই ধারণা আমাদের শেখায় সত্যিকারের শক্তি আমাদের নিজেদের ইচ্ছা প্রকাশ করার অধিকারেই নিহিত। নমস্কার।